আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এখনো যারা লাইভে যুক্ত হও নাই তারা খুব শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যাও। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদ্য পড়ব। আমরা আগে ক্লাসগুলোতে যে উপাদ্য 3 এবং উপাদ্য 4 পড়েছিলাম, ওগুলো মূলত ছিল যে এই যে পিথাগোরাসের উপাদ্যের বিস্তৃতি। একটা ছিল স্থূলকোণের ক্ষেত্রে, আর একটা ছিল সূক্ষ্মকোণের ক্ষেত্রে। ঠিক আছে, এই দুইটা উপাদ্য পড়েছিলাম। আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছি। যারা ওই দুইটা ভিডিও মানে লেকচার দেখো নাই, লাইভ ক্লাসগুলো দেখো নাই, তারা অবশ্যই দেখে নিবা। কারণ ওই দুইটা লেকচার যদি না দেখো তুমি, তাহলে কিন্তু এই দুইটা কি মানে এই উপাদ্যটা অ্যাপ্লুয়েন্সের উপাদ্যটা, যেটা খুব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় সৃজনশীলে চলে আসে, বেশিরভাগ সময় এসেছে, বা এটার প্রয়োগ আমাদের অনুশীলনীতে অনেকগুলো উপাদ্য আছে, এটার প্রয়োগ সেই উপাদ্যগুলোর মধ্যে আমাদের লাগে। ঠিক আছে, এছাড়া আমরা এই আসলে ওই উপাদ্যগুলো কি করতে পারি না, প্রমাণ করতে পারি না। তো আবার ওই উপাদ্যটা, এই উপাদ্য, এই আমরা আজকে যে উপাদ্যটা পড়বো, উপাদ্য 5, যেটাকে আমরা অ্যাপোলোনিয়াসের উপাদ্য বলে থাকি। এই উপাদ্যটা আসলে অনেক সহজ এবং মজার একটা উপাদ্য। তোমরা এই যে এখন আজকে যেমন আজকে আমি করাবো, তখন দেখলেই বুঝতে পারবা অনেক সহজ মজার একটা উপাদ্য। তোমরা একটু শুধুমাত্র এই যে আগের দুইটা আমরা উপাদ্য করেছি, এই সূক্ষ্মকোণের জন্য পিথাগোরাসের উপাদ্যের বিস্তৃতি এবং স্থূলকোণের জন্য পিথাগোরাসের উপাদ্যের বিস্তৃতি, হ্যাঁ, এই দুইটা উপাদ্য যদি তোমাদের মাথায় থাকে, এই দুইটা উপাদ্যের থিম কিন্তু আমাদের অবশ্যই লাগবে। এই থিম ছাড়া আমরা এই আজকের উপাদ্যটা প্রমাণ করতে কোনো অবস্থাতেই পারবো না। কারণ এই উপাদ্যটা ওই দুইটা উপাদ্যের হেল্পে মূলত প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয়েছে। তোমরা যারা লাইভে আসছো যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। আমরা তোমার এই যে আমি করাচ্ছি বা করাবো, এটা তোমাদেরকে এটা ভালো করে বোঝার জন্য তোমাদের কিন্তু কি এটার মধ্যে মানে কন্টিনিউয়াস থাকতে হবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাইলে তুমি ভালো করে বুঝবা। একটু করে আসলা বা চলে গেলা, আবার কমেন্ট লিখে চলে গেলা, হ্যাঁ, তাহলে কিন্তু এটা বুঝতে পারবা না। তো এটা যদি তোমরা ভালো করে বুঝতে চাও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদ্য, এটা সবার বোঝা দরকার, সবার জন্য প্রয়োজন। হ্যাঁ, স্কুল পরীক্ষাও আসে, চিত্র দিয়ে আসে, বা অনেক সময় উদ্দীপক দিয়ে আসে, এসসি পরীক্ষা তো আসেই। তো সেই জন্য আমাদের এই উপাদ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দরকারি। ঠিক আছে, তো আমরা শুরু করি শিক্ষার্থীরা। আর কথা না বাড়িয়ে আমরা উপাদ্যটার প্রমাণের দিকে চলে যাই। তোমাদের সামনে বই খাতা থাকলে বই অবশ্যই লাগবে, কারণ উপাদ্যটা স্টেটমেন্টটা আসলে অত ছোট না, স্টেটমেন্টটা আসলে কি একটু বড় আছে। তো সেজন্য আমি এখানে বোর্ডে লিখি নাই, জাস্ট উপাদ্য 5 লিখেছি, আর কিছু লিখিনি। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ উপাদ্য 5 লেখা হয়েছে। তোমরা যারা এখনো এই যে এই বই খাতা নয়, বই অবশ্যই সামনে নাও। আমি তোমাদেরকে টাইম দিলাম বই নেওয়ার জন্য, বই নাও। আশা করি তোমরা এর মধ্যে বই নিয়ে নিয়েছো। তো আমরা শুরু করি। ঠিক আছে, যে বিষয়টা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রথমে আমাদেরকে এই উপাদ্যের স্টেটমেন্টটা মানে সাধারণ নির্বাচনটা বুঝে নিতে হবে। আমরা যদি সাধারণ নির্বাচনটা ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য এটা আসলে করা একদম সহজ। সেক্ষেত্রে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি আজকে অন্য দিন মাইক্রোফোন ব্যবহার করে, আজকে মাইক্রোফোন ব্যবহার করিনি। হ্যাঁ, মাইক্রোফোন অনেক সময় কণ্ঠটা কর্কশ শোনায়, ভালো শোনায় না। তো আমি আজকে মাইক্রোফোনটা ব্যবহার করি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? কমেন্টে জানাবা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, স্পষ্ট ক্লিয়ারভাবে স্মুথলি শুনতে পাচ্ছ কিনা। তো আর তোমাদের যদি
কোনো ধরনের যে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে দিবা। তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি যে তোমাদের কি কি প্রশ্ন করছো কমেন্টে সেটা দেখার জন্য আমি আরেকটা মোবাইল নিয়েছি, আমার হাতে আরেকটা মোবাইল আছে, আমি আরেকটা মোবাইল দিয়ে তোমাদের প্রশ্নগুলো দেখছি যে তোমরা কি কি প্রশ্ন করছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে আজকের উপাদ্যটার বিষয়ে বা অন্য কোনো প্রশ্ন বা সমস্যা থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? কমেন্টে। আমি তোমাদের জন্য আরেকটা মোবাইল নিয়েছি, আরেকটা মোবাইলে তোমাদের আমি প্রশ্ন উত্তরগুলো আমি দেখতেছি, তোমরা মানে প্রশ্ন কে কি প্রশ্ন করছো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমি আরেকটা মোবাইল নিয়েছি, ঠিক আছে? তোমরা অবশ্যই দিলে যে কোনো প্রশ্ন বুঝতে পারো না, কোনো টপিকস বা টার্ম বা চিত্রের বিষয়, বা যে কোনো যেটাই বলি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কি করবা, এটা জানাবা কমেন্টে, ঠিক আছে? তো তাইলে আমরা সেক্ষেত্রে শুরু করি। হ্যাঁ, আর কথা না বাড়িয়ে শুরু করি আমরা। খেয়াল করো তাহলে, শোনো, আমি একটু চিত্র এঁকে রেখেছি, আমি দুইটা চিত্র এঁকে রেখেছি। চিত্র দেখতে পাচ্ছ তো? আশা করি দেখতে পারতেছো, আমার কথাও শুনতে পাচ্ছ স্পষ্টভাবে। হ্যাঁ, যারা যে লাইভে এখনো, আমি আবার বলছি, আমি যেহেতু এখনো শুরু করে দেবো, যারা এখনো লাইভে যুক্ত হও নাই তাদেরকে সবাইকে আমি লাইভে যুক্ত হয়ে যেতে বলছি। হ্যাঁ, কারণ এই যারা এই পরবর্তীতে এসে হঠাৎ করে এসে মাঝখানে এসে বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। আমাদের পদ্ধতির স্টেটমেন্ট বা সাধারণ নির্বাচনে বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। হ্যাঁ, সমষ্টিটা মানে সমষ্টি যেটা দেয়া আছে, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। উপাদ্যের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট জানার আগে আমি আরেকটা ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিই, এবং বিষয়টা একটু জেনে নাও। আর সেই বিষয়টা হলো, মনে করো তোমাকে যদি বলা হয় যে করিমের বয়স রহিমের বয়স রহিমের বয়সের দ্বিগুণ। শিক্ষার্থীরা তোমরা কি দেখতে পাচ্ছ স্পষ্ট? হ্যাঁ, না পেলে আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা, হ্যাঁ, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম, এখানে আমি একটা কথা লিখছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের অনেকে হয়তো মনে করতেছে যে এটা এই যে এটা তো মনে বীজগণিতের অঙ্ক হয় না বা পাটিগণিতের অঙ্ক না, আমরা তো আজকে জ্যামিতি পড়বো। এই বীজগণিতের অঙ্ক বা পাটিগণিতের অঙ্ক এখানে কি জন্য আসলে? এটা তো আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, তোমাদের কাছে ওইটা মনে হচ্ছে, আসলে একটু প্রয়োজন আছে। আমি একটা বিষয় তোমাদেরকে উপস্থাপন করার জন্য, বোঝার জন্য সেই বিষয়টা লিখেছি। হ্যাঁ, তো বিষয়টা কি আসলে, করিমের বয়স রহিমের বয়সের দ্বিগুণ। ঠিক আছে, আমরা যদি এটাকে যদি একটা গাণিতিক স্টেটমেন্টে, গাণিতিক মানে সমীকরণে, গাণিতিক বাক্যে প্রকাশ করতে চাই, তাহলে সেটা কিভাবে লিখবো? গাণিতিক সমীকরণ বা গাণিতিক বাক্যে, হ্যাঁ, বা গাণিতিক স্টেটমেন্টে যদি আমরা সেটা প্রকাশ করতে চাই, সেটা কিভাবে করবো বলো তো? বলতে পারো তোমরা? বলো। মনে করো যে আমি করিমের বয়সটাকে কে ধরলাম, খেয়াল করো বিষয়টা, করিমের বয়সকে কে ধরলাম, রহিমের বয়সকে আর ধরলাম। হ্যাঁ, করিমের বয়সকে কে ধরলাম, রহিমের বয়সকে আর ধরলাম। তাহলে এটাকে আমরা যদি লিখতে চাই গাণিতিক সমীকরণে যদি লিখতে চাই, কে ইকুয়াল টু, যেহেতু রহিমের বয়সটা কি, মানে করিমের বয়সটা রহিমের বয়সের দ্বিগুণ, কে ইকুয়াল টু কি হবে? 2r হবে। ঠিক আছে, আর সেগুলো একটু বুঝতে পারছো? আমরা যদি এইটাকে, এই যে কথাটাকে যদি আমরা একটা গাণিতিক স্টেটমেন্টে প্রকাশ করতে চাই, তাহলে সেটা হবে কি, কে ইকুয়াল টু 2r, যেহেতু কি রহিমের বয়সের দ্বিগুণ হলো করিমের বয়স, অর্থাৎ করিমের বয়সটা রহিমের বয়সের কি দ্বিগুণ। সেজন্য এখানে আমরা কি লিখতে পারবো? কে সমান 2r, কারণ করিমের বয়সটা আমরা কে ধরেছি, রহিমের বয়সটা আর ধরেছি, তাহলে কে সমান কি হবে? 2r হবে। ঠিক আছে, আশা করি দেখতে পারছো এবং বুঝতেও পারতেছো। এখন আমরা এটা এই জন্যই লিখলাম, আমাদের এখানের মধ্যে আমরা যে উপাদ্য 5টা করবো, সেটার সাথে এখানে এটার সাথে কিছু কাজ আছে, কিছু ব্যাপার স্যাপার আছে, সেজন্য আমি লিখেছি, এমনি লিখিনি। এখন দেখো, আমাদের যে উপাদ্য 5টা দেয়া আছে, 5এর স্টেটমেন্টটা,
পাশের স্টেটমেন্টের প্রথম অংশটাকে আমরা এম ধরবো। খেয়াল করো বিষয়টা, প্রথম অংশটাকে আমরা এম ধরবো। প্রথম অংশটা আমি আবার বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, এটুকুকে আমরা এম ধরে নিব সমষ্টি পর্যন্ত। সমষ্টি দিয়ে কমা দেয়া আছে কিন্তু, তার মানে সেন্টেন্সটা এটুক শেষ, সেন্টেন্সটা এটুক কি হয়েছে, শেষ হয়েছে, আংশিকভাবে শেষ হয়েছে। তারপরে বলছে তৃতীয় বাহুর উপর, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, সমষ্টি পর্যন্ত, সেই সমষ্টি পর্যন্ত আমরা এন ধরব। খেয়াল করো বিষয়টা, প্রথমে যে কমার আগে সমষ্টি দেয়া আছে সেটাকে আমরা এম ধরেছি, এবং এরপরে শেষের যে একটা সমষ্টি আছে অতটুকুকে এন ধরেছি। তো আমরা যদি এই দুইটা এম আর এন এর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, এম আর এন এর মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে কি হবে দেখো তো, শেষের যে সমষ্টি বলা হয়েছে সেই সমষ্টির সাথে একটা দ্বিগুণ কথা আছে, সেই সমষ্টিটার সাথে একটা কি দ্বিগুণ কথা আছে। তাহলে আমরা এম সমান কি লিখতে পারবো, এম সমান অবশ্যই কি লিখতে পারবো, 2n লিখতে পারবো। যেহেতু শেষের যে সমষ্টিটার কথা বলা হয়েছে আমরা প্রথমের সমষ্টিটাকে এম ধরে নিয়েছি। খেয়াল করো বিষয়টা, কমার আগ পর্যন্ত যে একটা সমষ্টি আছে সেটাকে আমরা এম ধরে নিয়েছি, কমার পরে যে শেষে একটা সমষ্টি আছে অতটুকু পর্যন্ত পরিমাপটাকে, অতটুকু পর্যন্ত পরিমাণটাকে আমরা এন ধরে নিয়েছি, এবং সে এনে বলা হয়েছে দ্বিগুণ, সমষ্টির দ্বিগুণ, সমষ্টির কি দ্বিগুণ। সেজন্য আমরা এই যে কি 2n লিখেছি, তার মানে m সমান 2n, m সমান কি 2n। আবার বলছি বিষয়টা শিক্ষার্থীরা লক্ষ্য করো, যারা খেয়াল করতে পারো নাই বা বুঝতে পারো নাই, প্রথম সমষ্টি যে সমষ্টি পর্যন্ত কমার আগ পর্যন্ত যে সমষ্টিটা দেয়া আছে সেই পরিমাণটাকে আমরা m ধরেছি। হ্যাঁ, এরপরে শেষের যে একটা সমষ্টির কথা বলা হয়েছে দ্বিগুণের আগ পর্যন্ত, দ্বিগুণের আগ পর্যন্ত যে সমষ্টিটার কথা বলা হয়েছে, হ্যাঁ, সেই সমষ্টিটাকে আমরা n ধরে নিলাম। আবার ঠিক আছে, এখন শেষের যে সমষ্টিটা বলা হয়েছে সেটা বলছি ক্ষেত্রফলের সমষ্টি কি দ্বিগুণ। তাহলে আমরা m আর n এর মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাই, m সমান কি হবে 2n হবে। ঠিক আছে, তাইলে এবার আমরা মূল উপাদ্যটার এর দিকে যাই। দুইটা চিত্র এখানে দেখতে পাচ্ছ, চিত্র 1 নাম দিয়েছি, চিত্র 2 দিয়েছি। তোমাদের বই বাম ডানে লিখেছে, আমি সেজন্য আমি বাম ডান দিলাম না, চিত্র 1 আর 2 দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা উপাদ্য এই উপাদ্যের স্টেটমেন্টটা থেকে আমরা বিশেষ নির্বাচনটা একটু আনার চেষ্টা করি। ঠিক আছে, বিশেষ নির্বাচনটা আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে আর কি, আমরা যেটা প্রমাণ করতে চাই বা প্রমাণ করতে হবে সেটা হলো যে আমাদের বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর, এই যে ত্রিভুজের তিনটা বাহু আছে দেখতে পাচ্ছ, এ বি এ সি বি সি, এ বি এ সি বি সি, এটা এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটার তিনটা কোণই সূক্ষ্মকোণ, এই ত্রিভুজটার দেখতে পাচ্ছ তোমরা, এই ত্রিভুজটার তিনটা কোণই সূক্ষ্মকোণ, আর এই ত্রিভুজের এই কোণটা সূক্ষ্মকোণ, তবে এই কোণটা স্থূলকোণ। ঠিক আছে, এই কোণটা স্থূলকোণ, কিন্তু এই কোণটা আর এই কোণটা কি সূক্ষ্মকোণ, আর এই ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আমরা যে কথাগুলো বলবো সেটা আসলে উভয় ত্রিভুজের জন্য প্রযোজ্য। এই ত্রিভুজের উপর চিত্র 1 এর ত্রিভুজের জন্য প্রযোজ্য, চিত্র 2 এর যে একটা ত্রিভুজ আছে সেটার জন্য কি প্রযোজ্য। খেয়াল করো বিষয়টা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ত্রিভুজের যে কোনো দুই বাহু, যে কোনো দুইটা বাহু, ইচ্ছা করলে তুমি এ বি আর এসি নিতে পারবা, এ সি আর বিসিও নিতে পারবা, এই কথা কিন্তু এটার জন্য প্রযোজ্য। আমি শুধু এটা দিয়ে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, হ্যাঁ, যে কোনো দুইটা বাহু আমরা এ বি আর এসি নিতে পারবো, তারপরে এ সি আর বিসিও নিতে পারবো, হ্যাঁ, অথবা এ বি আর বিসিও নিতে পারবো। কথা কি বলছে বোঝাচ্ছে? তোমাদের বই যেহেতু এ বি আর এসি নিয়েছে, আমরাও কি করবো এ বি আর এসিটাই নিব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যে কোনো দুই বাহু, তাহলে এই বাহু আর এই বাহু নিলাম, এ বি আর এসি, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে একটা হলো কি, দেখা যাচ্ছে না, একটা মার্কার নেই, তাহলে এ বি আর এসি, তাহলে এ বির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এটা, এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এটা। যে কোনো দুই বাহুর উপর, যে কোনো দুই বাহু, আমি এই বাহু আর এই বাহু নিলাম, অর্থাৎ এই বাহু আর এই বাহু নিলাম। ঠিক আছে,
অন্য দুই বাহু নিয়েও কাজ করা যাবে, প্রমাণ করা যাবে, প্রমাণটা করতে পারবো। যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এই বাহুর উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্র আঁকলে তার ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার, এই বাহুর ক্ষেত্র হবে এসি স্কোয়ার। তাহলে হ্যাঁ, বর্গক্ষেত্রদ্বয়ের কি ক্ষেত্রফলের সমষ্টি হবে কি প্লাস হবে, যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে কি হবে প্লাস হবে। অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটুক হলো কি ক্ষেত্রফলের সমষ্টি। হ্যাঁ, খেয়াল করে বিষয়টা, যে কোনো দুই বাহুর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্র, আমরা এবি আর এসি দুইটা বাহু নিয়েছি, ঠিক আছে। এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটার উপর হলো এবি স্কোয়ার, এটার উপর হলো এসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমষ্টি বলা হয়েছে। তাহলে একটুক হলো এম, মানে প্রথম অংশ। খেয়াল করো বিষয়টা, একটুক হলো প্রথম অংশ। এরপর তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তৃতীয় বাহু। খেয়াল করে এই বাহু আর এই বাহু নিয়ে ফেলছি, তাহলে আরেকটা বাহু রয়ে গেছে না, এটা 3 নম্বর বাহু বা তৃতীয় বাহু। বিসি বাহুটা রয়ে গেছে। হ্যাঁ, একইভাবে এখানেও বিসি বাহুটা রয়ে গেছে। তাহলে এই বাহুটা রয়ে গেছে, তাহলে বলছি তৃতীয় বাহুর উপর অঙ্কিত তৃতীয় বাহুর উপর অর্ধেকের উপর, তৃতীয় বাহুর অর্ধেকের উপর, তৃতীয় বাহু কি অর্ধেকের উপর। তাহলে তৃতীয় বাহুটার অর্ধেক নিতে হবে আমাদেরকে। আমরা মনে করে নিলাম এটা অর্ধেক, মোটামুটি ভাবে এরকম, হ্যাঁ এরকম এটা নিলাম। খেয়াল করো বিষয়টা, এই যে এটা নিলাম, এটা নিলাম মোটামুটি ভাবে অর্ধেক। এটার নাম দিলাম ডি, এটার নাম ডি দিলাম। একইভাবে এখানেও দিলাম, এটার নাম ডি দিলাম, ঠিক আছে, এটার নাম ডি দিলাম। বলা হয়েছে কি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তৃতীয় বাহুর কি অর্ধেকের উপর। তাহলে তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক হলো কি, এখন এটা হয়ে গেছে, এটা আর এটা অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, আমরা মোটামুটি ভাবে এটাকে কি ধরতেছি অর্ধেক ধরতেছি। আমি এটা একটু সঠিকভাবে আঁকি, আর এটা একটু এদিকে চলে গেছে। তৃতীয় বাহুর অর্ধেকের উপর, অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে তৃতীয় বাহুর কি অর্ধেক। খেয়াল করো, তাহলে অর্ধেক হলো একটু, বিসি বাহুটা অর্ধেক, এদিকে এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক, অর্থাৎ এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা কি সমান। অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকলাম বিডি স্কোয়ার, এডি যোগ করে নিলাম। তাহলে এডিটা মধ্যমা, এডিটা হলো কি মধ্যমা বা সমদ্বিখণ্ডক মধ্যমা, এডিটা মধ্যমা বা সমদ্বিখণ্ডক মধ্যমা, ঠিক আছে। যেহেতু এডি বাহুটা বা এডি একাংশটা এই বিসি বাহুকে সমান দুইটা অংশ বিসি আর কি সিডি দুইটা অংশে বিভক্ত করেছে। একইভাবে এখানেও আঁকতে পারি আমরা, এদিকে আর এদিকে কি সমান দুইটা অংশে বিভক্ত করছে। তাহলে এডিটাকে আমরা মধ্যমা, যেহেতু এটা কি করছে বিসি বাহুকে সমান দুইটা অংশে বিভক্ত করেছে, তাহলে আমরা বিসি বাহুর মধ্যমা বা সমদ্বিখণ্ডক মধ্যমা হলো এডি। আমি আবার বলছি, কারণ এডি বাহুটা বিসি বাহুকে সমান দুইটা অংশ বিডি এবং সিডিতে বিভক্ত করেছে, বিডি এবং সিডিতে বিভক্ত করেছে। তাহলে এডিটাকে আমরা সমদ্বিখণ্ডক মধ্যমা বলতে পারবো। তাহলে আমাদের পরবর্তী অংশ বলা হয়েছে যে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তৃতীয় বাহুর অর্ধেক এটা নিলাম, এটাও নিতে পারি ইচ্ছে করলে, একই কথা, এটা তো সমানই, এটাও ততটুক এটাও ততটুক, সমান চিহ্ন দিছি। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত, অর্ধেক হলো বিডি, বিডির উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিডি স্কয়ার, এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার। তাহলে এই বাহু মানে ওই বাহু মানে কি তৃতীয় বাহু, ওই বাহুর মানে হলো যে তৃতীয় বাহুটার সমদ্বিখণ্ডক মধ্যমান। তাহলে তৃতীয় বাহুটার এই যে বিসি বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা হলো এডি, এডি এই যে এডি, তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তৃতীয় বাহুর কি সমদ্বিখণ্ডক মধ্যমা হলো এডি, এটার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফল হবে কি এডি স্কয়ার, এডি স্কয়ার, ঠিক আছে। অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে এখানেও সমষ্টি নিতে হবে, ঠিক আছে। সমষ্টি আমরা তোমাদেরকে বলছিলাম, সমষ্টি পর্যন্ত আমি এন ধরছিলাম, আমি এম এন এগুলো তোমাদের বোঝার সুবিধার্থে ধরতেছি, তোমাদের পরীক্ষা এম এন ধরার দরকার নাই। আমি তোমাদেরকে স্টেটমেন্টটা যেহেতু একটু বড়, উপাদ্যের স্টেটমেন্টটা সাধারণ নির্বাচনটা যেহেতু একটু বড়, বুঝতে তোমাদের একটু কষ্ট হইতে পারে, সেজন্য আমি কি করেছি এই যে এটাকে দুইটা অংশে বিভক্ত করেছি। কমার আগ পর্যন্ত একটা সমষ্টি আছে,
সেটাকে আমরা এম ধরেছি, এবং দ্বিগুণের আগে একটা সমষ্টি আছে শেষের দিকে একদম শেষ ইয়েতে, সেটাকে আমরা এন ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে শেষের অংশটার জন্য আমরা পেয়েছি এটা দ্বিগুণের আগ পর্যন্ত, সেটার জন্য আমরা পেয়েছি এম সমান এটা। ঠিক আছে, যেহেতু আবার এই যে আমরা বের করেছিলাম এম সমান 2n, তাহলে আমি কি লিখতে পারি, ab স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস, এই যে আমি এখানে লিখতেছি ab স্কয়ার প্লাস ac স্কয়ার, এটা হলো m, m এর মান, এই যে m এর মানটা বসাচ্ছি, খেয়াল করে এখানে m এর মান। আর n এর ক্ষেত্রে কি আছে, 2 আছে একটা, ওই যে দ্বিগুণের পরিমাণ বলছিল, দ্বিগুণ ক্ষেত্রফলের সমষ্টি কি দ্বিগুণ বলছিল, যে সেজন্য ওখানে একটা কি হইছে, হ্যাঁ 2 গুণ হইছে। তাহলে n এর মানটা কি, এই যে n এর মান এটা, হ্যাঁ bd স্কয়ার প্লাস ad স্কয়ার, এটাকে যদি আমরা একটু সাজায় লিখি 2 ইনটু ad স্কয়ার প্লাস bd স্কয়ার, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটা আমাদের বিশেষ নির্বাচনের বিষয়, এটা আমাদের প্রমাণিতব্য বিষয়, এটা আমাদের কি করা লাগবে, প্রমাণ করা লাগবে। আশা করি একটু বুঝতে পারছো। আমরা এখন প্রমাণটা শুরু করব। ঠিক আছে, আমরা এখন প্রমাণটা শুরু করব। আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নাই। শুধুমাত্র এটা একটু আমি কোথাও লিখে রাখি, যেটা আমাদের প্রমাণ করতে হবে। এই যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 2ad স্কয়ার প্লাস bd স্কয়ার, এটা আমাদের প্রমাণ করা লাগবে। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। এগুলো মুছে দেই, শুধু চিত্রগুলো থাক। তাহলে খেয়াল করো, এখানের মধ্যে আমরা যদি প্রমাণ করতে চাই আমাদের একটু কাজ করা লাগবে, আমাদের আরো একটু কি আছে, কাজ বাকি আছে। খেয়াল করো বিষয়টা, আমাদের বিসি বাহুর উপর, এই যে বিসি বাহুটা আছে এটার উপর আমাদের এই এ বিন্দু হতে একটা লম্ব আঁকতে হবে। বিসি বাহুর উপর এ বিন্দু হতে কি আঁকতে হবে, একটা লম্ব আঁকতে হবে। তাহলে আমরা একটা লম্ব আঁকি এ বিন্দু হতে, এই যে মনে করো আমরা মোটামুটি ভাবে একটা লম্ব আঁকলাম, এটা একটা লম্ব আঁকলাম এ ই, এটার নাম দিলাম ই। এখানে একটা লম্ব আঁকতে হবে, তবে এটা কি চিত্রের বাইরে চলে, মানে এই যে বিসি বাহুর বর্ধিতাংশের উপর, বিসি বাহুর বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে হবে, লম্ব চিহ্ন দিলাম। তাহলে আমরা দুইটা লম্ব এঁকে নিলাম এই। ঠিক আছে, এই বিন্দু হতে প্রথম চিত্রের মধ্যে বিসি বাহুর উপর এই লম্ব আঁকা হয়েছে, আর দ্বিতীয় চিত্রে এই বিন্দু হতে বিসি বাহুর বর্ধিতাংশের উপর, বিসি বাহুর বাইরে, যেটা ত্রিভুজের বাইরে একটা লম্ব আঁকছি এই। ঠিক আছে, আশা করি খেয়াল করছে বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খেয়াল করতেছো যে কি এই লম্বটা বিসি বাহুর উপর আঁকা হয়েছে, এই ত্রিভুজের ভিতরেই ছিল। আর এটা এই ত্রিভুজের ক্ষেত্রে এই লম্বটা বিসি বাহুর বর্ধিতাংশের উপর, মানে বিসি বাহুর বাইরে অঙ্কন করা হয়েছে। হ্যাঁ, আমরা এখন প্রমাণটা শুরু করব। তাহলে প্রমাণটা শুরু করি। একটু উপর থেকে লিখি, হ্যাঁ। তোমরা না বুঝতে পারলে কমেন্টে আমাকে কোশ্চেন জানাবা। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত, থাকলে আমাকে বলো। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু জানাবা। তাহলে আমরা শুরু করি প্রমাণটা। এখন আমরা খেয়াল করে বিষয়টা, আমরা উপাদ্য 3 অনুযায়ী স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি ব্যবহার করব। ঠিক আছে, তার আগে আমরা দুইটা কথা কিন্তু বলে দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা প্রমাণের মধ্যে অবশ্যই বলতে হবে। যে কি ত্রিভুজ, এই যে চিত্র 1-এর মধ্যে, চিত্র 1-এ শীর্ষবিন্দু এ হতে এই লম্ব অঙ্কন করা হয়েছে বিসি বাহুর উপর এই লম্ব অঙ্কন করা হয়েছে। আর চিত্র 2-এ বিসি বাহুর বর্ধিতাংশের উপর এই লম্ব অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, তাইলে আমরা স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপাদ্যের বিস্তৃতি প্রয়োগ করে
বিস্তৃতি হতে পাই বা প্রয়োগ করে, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, তোমরা যে কোনো একটা লিখতে পারবা। তাহলে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যে কি বিস্তৃতি আমরা প্রয়োগ করব, খেয়াল করো বিষয়টা। তার আগে আমাদের একটু বিষয়টা বলে নিতে হবে যে কি, এই যে আমরা ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করব, এই ত্রিভুজেও দুটো বিষয় খেয়াল করো বিষয়টা। ত্রিভুজ এবিডি, এখানেও ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজের মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে খেয়াল করো এডিবি কোণটা কিন্তু স্থূলকোণ। তোমরা ইচ্ছা করলে এটা আগে লিখে নিতে পারো, তোমরা এটা ইচ্ছা করলে আগে লিখে নিবা দেখি ত্রিভুজ এবিডি, অর্থাৎ এই কথাটা লিখে নিবা, এই যে ত্রিভুজ এবিডি উভয় চিত্রে আর কি, উভয় চিত্রে এই কথাটা আগে লিখে নিবা। উভয় চিত্রে ত্রিভুজ এবিডি এ এডিবি কোণ স্থূলকোণ, এডিবি কোণ স্থূলকোণ, এই কথাটা তোমরা লিখে নিবা। খেয়াল করছো বিষয়টা, উভয় চিত্রে ত্রিভুজ এবিডি এ এডিবিটা হলো কি স্থূলকোণ। দেখতে পাচ্ছ এই যে এডিবি কোণটা, এই কোণটা স্থূলকোণ, তারপর এখানেও এডিবি কোণটা স্থূলকোণ। আমি চিহ্নিত করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই কথাটা লিখে আমরা এখান থেকে শুরু করব। স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি প্রয়োগ করে পাই। স্থূলকোণের ক্ষেত্রে সেটা পড়া মুছে দিই, মুছে আমি ঠিক করে লিখে আবার। স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি প্রয়োগ করে পাই। স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে পাই। ঠিক আছে, এই কথাটা লিখে নিবা। তার আগে এটা একটু লিখে নিবা দেখি, উভয় চিত্রে ত্রিভুজ এবিডি এ এডিবি কোণ এডিবি স্থূলকোণ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় চিত্রের মধ্যে এডিবিটা খেয়াল করো, উভয় চিত্রের মধ্যে ত্রিভুজ এবিডি এ এডিবি কোণটা স্থূলকোণ। এই যে আমি চিহ্নিত করে দিয়েছি তোমাদের সুবিধা, এডিবি কোণটা কি স্থূলকোণ। যদি এডিবি কোণটা স্থূলকোণ হয়, খেয়াল করো বিষয়টা, এডিবি কোণটা যদি স্থূলকোণ হয়, তাহলে আমরা স্থূলকোণের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্যের যে একটা বিস্তৃতি আছে, মানে উপপাদ্য 3 অনুযায়ী কি লিখতে পারি? হ্যাঁ, উপপাদ্য 3 অনুযায়ী কি লিখতে পারি বলো তোমরা। এই যে আমি তোমাদেরকে উপপাদ্য 3টা পড়িয়েছিলাম, তোমরা যদি পড়ে দেখো অবশ্যই আমি এখন লিখবো, যেটা বুঝতে পারার কথা। দেখো কিভাবে লিখতে হয়। এটা উপপাদ্যটা আসলে অনেক বড়, স্টেটমেন্টটা অনেক বড়, এটা আসলে মনে রাখানোর সময় একটু কঠিন ব্যাপার, ঝামেলাপূর্ণ হয়ে যায়। তো তোমরা যে বিষয়টা সহজে মনে রাখবা বা সহজে মাথায় রাখবা, সেটা হলো যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। স্থূলকোণটা হলো এডিবি কোণ। ঠিক আছে, এর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বিপরীত বাহু হলো এবি, তাহলে এবি স্কয়ার। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই ত্রিভুজের জন্য এই কথা, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ঠিক আছে, সমান হবে যে এটা যে কোণটা যেখানে আছে সন্নিহিত দুইটা বাহুর উপর, সন্নিহিত কোণটা যেখানে আছে, কোণটা আছে এখানে, তাহলে সন্নিহিত বাহু হলো যে এডি আর বিডি। ঠিক আছে, অর্থাৎ যেখানে কোণটা তৈরি হয়েছে আমাদের এডি বাহু এবং বিডি বাহু নিয়ে, এডিবি কোণটা এডি বাহু এবং কি বিডি বাহু নিয়ে তৈরি হয়েছে। তাহলে হবে যে কি, উপপাদ্য 3 অনুযায়ী যাবে, এই যে পিথাগোরাসের বিস্তৃতি অনুযায়ী এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ঠিক আছে, যেহেতু স্থূলকোণেরটা খেয়াল করো, তাহলে এখানে আমরা প্লাস লিখবো, তারপর 2 দিব। হ্যাঁ, ওই উপপাদ্যটা অনুযায়ী, উপপাদ্য 3 অনুযায়ী
হ্যাঁ, স্থূলকোণের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা আছে সেটা মাথায় রাখবা, 2 দিতে হবে। তারপর দিতে হবে যে সন্নিহিত কোণ দুইটা ছিল, অর্থাৎ যে দুইটা বাহু নিয়ে কোণটা তৈরি হয়েছে। আমরা জানি যে এডিবি কোণটা এডি বাহু আর বিডি বাহু নিয়ে তৈরি হয়েছে। এডিবি কোণটা এডি বাহু আর বিডি বাহু নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। এখান থেকে বলা হয়েছে আমাদের ওই উপাদ্য অনুযায়ী যে কি যে দুইটা বাহু নিয়ে কোণটা তৈরি হয়েছে, সেই দুইটা বাহুর উপর কি অঙ্কিত বর্গক্ষেত্র নিতে হবে প্লাস 2 ইন্টু ওই দুইটা বাহু হতে যে কোনো একটা বাহু, খেয়াল করে বিষয়টা, ওই দুইটা বাহু হতে আর যে কোনো একটা বাহু, হ্যাঁ, তো যে কোনো একটা বাহু যে কোনো একটা বাহু আমি বিডি নিলাম, যে কোনো একটা বাহু নিতে হবে এবং যে কোনো একটা বাহু নিতে হবে এবং অপর বাহুটার লম্ব বিক্ষেপ নিতে হবে। ওই বাহুটার উপর অপর বাহুটার লম্ব বিক্ষেপ নিতে হবে ওই বাহুটার উপর, খেয়াল করে বিষয়টা। হ্যাঁ, একটা বাহু তো নিয়ে ফেলছি, 2 ইন্টু দিয়ে প্লাস 2 ইন্টু দিয়ে কি করতে হবে, একটা যে বাহুটা নিছি, মনে করো আমি বিডি বাহুটা নিছি, তাহলে একটা বাহু এডি রয়ে গেল না, একটা বাহু কি রয়ে গেছে, এডি রয়ে গেছে। সে এডি বাহুটার লম্ব বিক্ষেপ এই বাহুর উপর লম্ব বিক্ষেপ নিতে হবে। তাহলে এই বাহুর উপর বিডি বাহুর উপর এডি বাহুটার লম্ব বিক্ষেপ হলো ডিই, ঠিক আছে। বিডি বাহুটার উপর এডি বাহুটার, খেয়াল করো এই যে বিডি বাহুটার উপর এডি বাহুর লম্ব বিক্ষেপ হলো ডিই, যেহেতু আমরা লম্ব আঁকছি এখানে, এই যে লম্ব আঁকছি, তাহলে ইনটু ডিই। এটাই হলো কি স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, যেটা আমরা ত্রিভুজ এবিডি তে প্রয়োগ করেছি। এই ত্রিভুজে একই কথা, দুই ত্রিভুজে আমরা একইভাবে প্রয়োগ করেছি। আমি একটু আবার বলি বিষয়টা, আমরা কিভাবে বিষয়টা প্রয়োগ করবো বা মনে রাখবো, তোমরা যেহেতু ভুলে যাও, মনে থাকে না অনেক সময়। আমরা যে স্থূলকোণী ত্রিভুজটা নিয়েছি, এবিডি নিয়েছি, এখানে এডিবিটা হলো স্থূলকোণের বিপরীত বাহু নিতে হবে, এই যে বিপরীত বাহু নিয়েছি, ঠিক আছে। তারপর এই স্থূলকোণটা একটা আমাদের যে দুইটা বাহু লাগছে, এডি বাহুটা লাগছে, বিডি বাহুটা লাগছে, সবসময় মনে রাখবে এডি বাহুটা লাগছে, বিডি বাহুটা লাগছে, তাহলে আমাদের নিতে হবে যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই যে নিয়েছি। তারপর নিতে হবে প্লাস 2 ইন্টু এই দুইটা বাহু হতে যে কোনো একটা বাহু নিতে হবে, এটা অথবা এটা। তো আমরা এটা নিলাম, বিডি নিলাম, ঠিক আছে, আমরা বিডি নিলাম, কারণ আমরা যেহেতু আগে থেকেই আমরা কি করেছি, বিডির উপর একটা লম্ব এঁকে নিয়েছি, লম্ব বিক্ষেপ হিসাব করার জন্য। কারণ তোমরা অবশ্যই জানো যে আমরা যখন পিথাগোরাসের উপপাদ্য 3 প্রমাণ করেছিলাম, ওখানে লম্ব বিক্ষেপের ব্যাপার ছিল, লম্ব ও বিক্ষেপ একই কাজটা করতে হয়েছে, প্রমাণটা করতে হয়েছে। তো এখানেও আমাদের করতে হবে, সে যেহেতু আমরা বিডি বাহুর উপর একটা লম্ব বিক্ষেপ বা বিসি বাহুর উপর, এই কথা, বিডি বাহুটা এখানে অবস্থিত, লম্ব বিক্ষেপটা যেহেতু এখানে এগেছি, বিডি বাহুর উপর এগেছি, তাহলে বিডি বাহুটা নিতে হবে, ঠিক আছে। তুমি যদি এডি বাহু নাও তাহলে কিন্তু চিত্রের ব্যাপারটা, চিত্রের বর্ণনাটা, বিষয়টা অন্যরকম হয়ে যাবে। লম্ব বিক্ষেপ তখন কি অন্যভাবে আঁকতে হবে। তাহলে বিডি বাহুটা নিতে হবে, তাহলে আরেকটা বাহু আছে এডি, ঠিক আছে, সেই বাহুটা কি আঁকতে হবে, লম্ব বিক্ষেপ নিতে হবে বিডি বাহুর উপর। তো আমরা দেখতেছি যে এডি বাহুটার লম্ব বিক্ষেপ বিডি বাহুর উপর হলো কি ডিই, এভাবে নিতে হবে। তাহলে নিয়ে নিলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এখন আমরা আসি উভয় চিত্রে, এবার নিব আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে। খেয়াল করে বিষয়টা, সূক্ষ্মকোণ কোথায় পাচ্ছি আমরা, এডিসি ত্রিভুজ, দেখো এডিসি ত্রিভুজ, দেখো উভয় চিত্রে ত্রিভুজ ACDA বা ADC, একই কথা, ACDA, খেয়াল করো বিষয়টা, ত্রিভুজ ACDA, হ্যাঁ, খেয়াল করতেছো, এই যে ত্রিভুজ ACD বা এই যে ত্রিভুজ ACDA, হ্যাঁ, ADC কোণটা সূক্ষ্মকোণ, এই যে ACDA, ADC কোণটা সূক্ষ্মকোণ, ACDA ADC কোণ সূক্ষ্মকোণ, ADC কোণ সূক্ষ্মকোণ, তাহলে আমরা লিখতে পারি সূক্ষ্মকোণের জন্য বা সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের
পিথাগোরাসের উপাদ্যের বিস্তৃতি প্রয়োগ করে পাই। উপাদ্যের বিস্তৃতি প্রয়োগ করে পাই। আশা করি খেয়াল করতেছো। হ্যাঁ, এরপরে আসি তাহলে আমি এদিকে উপরে মুছে দিই, যেহেতু আমার এদিকে জায়গা লাগবে। এটা মুছলাম না, এটা আমার লাগবে। হ্যাঁ, তাহলে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপাদ্যের বিস্তৃতিটা প্রয়োগ করব। খেয়াল করে বিষয়টা কিভাবে প্রয়োগ করতেছি। আমাদের ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুইটাতেই এখানের মধ্যে একটা এসিডি ত্রিভুজ আছে, এখানে একটা এসিডি ত্রিভুজ আছে, দেখতেই পাচ্ছ। দুইটা ত্রিভুজে এই যে এসিডি, এডিসি কোণটা সূক্ষ্মকোণ, এডিসি কোণটা সূক্ষ্মকোণ দেখতেছো। আমি একটু বড় করে এঁকেছি, এডিসি কোণটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা সূক্ষ্মকোণের জন্য যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা প্রয়োগ করি, সেটা কিভাবে হবে? আসলে ওটা মূলত প্রায় একই রকম। যেমন স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে প্লাস হয়েছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে মাইনাস হয়। আবার বলছি বিষয়টা, যেমন এখানে স্থূলকোণী ত্রিভুজে এখানে প্লাস হয়েছে, হ্যাঁ, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে মাইনাস হয়, আর সব ঠিকঠাক থাকে। তাহলে আমরা শুরু করি। তাহলে খেয়াল করো বিষয়টা, আমাদের ত্রিভুজ এসিডির মধ্যে এই ত্রিভুজ বলো আর ত্রিভুজ বলো, এই ত্রিভুজটা হয়তো একটু দেখতে ছোট দেখা যাচ্ছে। এডিসি, এখানে এডিসি ত্রিভুজ, এখানে এডিসি ত্রিভুজ, দুইটার মধ্যে এডিসি কোণটা সূক্ষ্মকোণ, এডিসি কোণটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা জানি। হ্যাঁ, সূক্ষ্মকোণের উপর কি অঙ্কিত, বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। খেয়াল করো বিষয়টা, সূক্ষ্মকোণের উপর, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। সূক্ষ্মকোণ হলো এডিসি, বিপরীত বাহু হলো, ঠিক আছে, খেয়াল করো বিষয়টা, সূক্ষ্মকোণের উপর অঙ্কিত, বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বিপরীত বাহু হলো এসি, এখানেও এসি, এখানেও এসি। খেয়াল করো বিষয়টা, এডিসি, এসিটা হলো বিপরীত বাহু। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু, ঠিক আছে, সূক্ষ্মকোণের কি বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এখানে এসি, এখানেও কি এসি, বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান সমান সূক্ষ্মকোণটা যেখানে মানে এবার সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু হলো যে সূক্ষ্মকোণটা তৈরি হতে যে দুইটা বাহু লাগছে, আমরা জানি যে কোণ তৈরিতে দুইটা বাহু লাগে। তাইলে এডিসি কোণটা, এই যে এডিসি কোণটা, এডিসি কোণটা তৈরি হতে, এডিসি কোণটা তৈরি হতে, এডিসি কোণটা তৈরি হতে আমাদের কি আরো দুইটা বাহু, মানে দুইটা বাহু লাগছে। তো একটা হলো কি এডি স্কয়ার প্লাস, খেয়াল করো বিষয়টা, এডি স্কয়ার প্লাস কি সিডি স্কয়ার। সূক্ষ্মকোণটা তৈরি হতে আমাদের দুইটা বাহু লাগছে। তাহলে এই দুইটা বাহুর কি বর্গের সমষ্টি নিতে হবে। আমাদের সূক্ষ্মকোণটা হলো কি এডিসি, তাহলে এডি স্কয়ার প্লাস কি সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস, যেহেতু সূক্ষ্মকোণ নিচ্ছি আমি আগেই বলেছি, এটা মনে রাখবা তোমরা, যখন স্থূলকোণ নিব তখন এখানে হবে প্লাস, আর যখন সূক্ষ্মকোণ নিব তখন এখানে হবে মাইনাস। 2 দিতে হবে। আমাদের আগে যে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা প্রমাণ করেছি সে অনুযায়ী 2 দেয়া লাগবে। ওটা তোমরা একটু ভালো করে আয়ত্ত করে নিবা, আমি বলে দিচ্ছি, এটা মাথায় রাখবা শুধু। তাইলে ওই দুইটা বাহু থেকে এখন আমরা যে দুইটা বাহু নিয়েছিলাম, খেয়াল করো বিষয়টা, যে দুইটা আমরা বাহু নিয়েছি ওই দুইটা বাহু থেকে যে কোনো একটা বাহু নিতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে লম্ব বিক্ষেপ এঁকেছি, হ্যাঁ, এদিকে যেহেতু লম্ব বিক্ষেপ আঁকছি, তাহলে আমাদের বাহু এই বাহুটাই নিতে হবে। আবার বিষয়টা খেয়াল করো বিষয়টা, যে আমরা যে দুইটা বাহু নিয়ে যে কোণটা তৈরি হয়েছে এডিসি কোণটা, এডিসি কোণটা তৈরি হয়েছে, হ্যাঁ, তাহলে আমরা কি করেছিলাম এখানের মধ্যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার নিয়েছি, এডি স্কয়ার প্লাস কি সিডি স্কয়ার নিয়েছি। এখন এখান থেকে যে কোনো একটা বাহু নিতে হবে, কথা হলো এটা। তাহলে যে কোনো একটা বাহু আমি সিডি এডিও নিতে পারি, কিন্তু যেহেতু আমরা এদিকে লম্ব বিক্ষেপ আঁকছি ডিসি বাহুর উপর, এদিকে লম্ব বিক্ষেপ আঁকা হয়েছে, তাহলে আমরা ডিসি বাহু নিব বা সিডি বাহু নিব, একই কথা, সিডি আর ডিসি একই কথা। তো আমরা নেই বিষয়টা, খেয়াল করো, সিডি ইনটু, এখন যে বাহুটা নিয়েছি সেই বাহুটার উপর কি লম্ব বিক্ষেপ নিতে হবে, যে বাহুটা নিয়েছি সেই বাহুটার উপর
অপর বাহু কি ছিল আমাদের? আমরা যদি সিডি নিয়ে ফেলি তাহলে অপর বাহু থাকে এডি। আমরা যদি সিডি নিয়ে ফেলি অপর বাহু থাকে কি এডি। এই যে সিডি নিয়ে ফেললে অপর বাহু থাকে কি এডি। তাহলে এডি বাহুটার লম্ব বিক্ষেপ খেয়াল করো। এডি বাহুটার লম্ব বিক্ষেপ আমরা কি পাই? ডি। এই যে এডি বাহুটার লম্ব বিক্ষেপ সিডি বাহুর উপর বা ডিসি বাহুর উপর লম্ব বিক্ষেপ পাই যে আমরা ডি। এখানে একই দেখো, এডি বাহুটার লম্ব বিক্ষেপ, যেহেতু লম্ব এখানে আঁকছি তাহলে ডিই হবে। ডিসি বাহুর উপর এডি বাহুটার লম্ব বিক্ষেপ হলো ডিই। এই যে এটা হলো আমাদের সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। আমি আবার বলছি বিষয়টা কিভাবে মাথায় আনবা। এই যে সূক্ষ্মকোণটা যেখানে আছে তার বিপরীত বাহু নিবা। সূক্ষ্মকোণ হলে আমরা এডিসি নিয়েছিলাম, তার বিপরীত বাহু হলো এসি। তাহলে এসি স্কোয়ার সমান সমান নিতে হবে যে এখন সূক্ষ্মকোণটা যেখানে তৈরি হয়েছে বা যে দুইটা বাহু লাগছে সূক্ষ্মকোণের জন্য, সেই দুইটা বাহু দেখতে হবে। আমাদের সূক্ষ্মকোণটা ছিল যে এডিসি কোণ। এই যে এডিসি কোণ, এখানেও এডিসি কোণ। তো এডিসি কোণটা তৈরি হওয়ার জন্য লাগছে এডি বাহু আর সিডি বাহু। এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এবার মাইনাস দিয়ে 2 দিতে হবে। 2 ইনটু দিয়ে নিতে হবে যে দুইটা বাহু দিয়ে কোণ তৈরি হয়েছিল, মানে এডি আর সিডি যে সেখান থেকে যে কোনো দুইটা বাহু নেওয়া যাবে। তবে তুমি লম্ব বিক্ষেপটা যেখানে আঁকবা সেই বাহুটা নিবা। তো যেহেতু আমরা লম্ব বিক্ষেপটা ডিসি বাহুর উপর রেখেছি, এখানেও ডিসি বাহুর উপর রেখেছি, তাহলে ডিসিটা নিলাম বা সিডিটা নিলাম। ডিসি আর সিডি একই কথা। এখন ডিসি বাহুর উপর আরেকটা যে বাহু ছিল, মানে এই যে কোণটা তৈরি করার জন্য আমরা তো সিডি নিয়েছি, আরেকটা বাহু রয়েছে এডি। হ্যাঁ, এই যে সিডি নিয়েছিলাম, আরেকটা বাহু এডি রয়ে গেছে। এখন ডিসি বাহুর উপর এই যে আরেকটা বাহু এডি আছে, এডি এর লম্ব বিক্ষেপ নিতে হবে। আমরা দেখলাম যে এডি এর লম্ব বিক্ষেপ হলো ডিই। এডি বাহু লম্ব বিক্ষেপটা হলো কি? ডিই। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, আশা করি একটু সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এবার আসি আমরা এবার 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা যোগ করে দিব। 1 নং সমীকরণটা আর 2 নং সমীকরণটা যোগ করে নিব। তাহলে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি পাই? এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, ঠিক আছে, লিখে দাও। 1 ও 2 যোগ করে 1 ও 2 নং যোগ করে পাই। তাহলে ab স্কয়ার প্লাস ac স্কয়ার। ab স্কয়ারের মধ্যে কি আছে? এগুলো আছে, এগুলো আগে প্রথমে লিখি। তাহলে আমরা ad স্কয়ার প্লাস bd স্কয়ার প্লাস 2bd ইনটু টি লিখে নিলাম। এই যেটা লিখে নিয়েছি যোগ এটা প্লাস ad স্কয়ার প্লাস cd স্কয়ার মাইনাস 2cd ইনটু ডিই যোগ করলাম। 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণটা আমরা কি করে নিলাম? যোগ করে নিলাম। ঠিক আছে, এরপর এখন কি করব দেখো। এই যে ad স্কয়ার এখানে একটা তাহলে দুইটা 2ad স্কয়ার। ঠিক আছে, এখানে একটা দুইটা ad স্কয়ার। এবার দেখো এই যে সিডি দেখতে পাচ্ছ, সিডি একটু চিত্রটা একটু দেখো। বিডি আর সিডি কিন্তু সমান, কারণ ডি বিন্দুটা ছিল মধ্যমা। এডি যেহেতু মধ্যমা ছিল, ডি বিন্দুটা ছিল মধ্যমা। আমি এখানে সমান চিহ্ন দিয়েও দিয়েছি। দেখো, যেহেতু ডি বিন্দুটা মধ্যবিন্দু ছিল, এডি যেহেতু মধ্যমা ছিল, ডি বিন্দুটা ছিল কি? মধ্যমা। হ্যাঁ, এডি যেহেতু মধ্যমা ছিল, ডি বিন্দুটা ছিল মধ্যমা, তাহলে বিডি আর সিডি সমান ছিল। আমি সমান চিহ্ন দিয়ে রেখেছি আগে থেকে। এখানে একই কথা। দেখো, যেহেতু ডি বিন্দুটা মধ্যবিন্দু ছিল, এডি মধ্যমা হওয়ার কারণে ডি বিন্দুটা মধ্যমা ছিল, তাহলে বিডি আর সিডি সমান ছিল। ঠিক আছে, একই কথা এখানেও বারবার বলছি আমি বিষয়টা। যেহেতু ডি বিন্দুটা মধ্যবিন্দু, এডিটা ছিল মধ্যমা এই ত্রিভুজটার, তাহলে বিডি আর সিডি সমান। তাহলে বিডি আর সিডি যেহেতু সমান, খেয়াল করো, তাহলে আমরা কি লিখতে পারি?
এখানের মধ্যে আছে কি খেয়াল করার বিষয়টা, এখানের মধ্যে সিডি আছে, সিডির জায়গায় আমি কি লিখে দিতে পারি, বিডি লিখতে পারি, কারণ আমি বলেছি কি যেহেতু কি বিডি আর সিডি সমান, একইভাবে এখানেও লিখতে পারি, সিডির জায়গায় আমরা বিডি লিখে দিতে পারি। এখানে পাশে লিখে দাও যেহেতু এডি মধ্যমা হওয়ায়, যেহেতু এডি মধ্যমা তাই বিডি সমান সিডি। এডি বাহুটা যেহেতু মধ্যমা, ডি বিন্দুটা মধ্যবিন্দু, তাহলে বিডি আর সিডি সমান, এখানে এই কথা, তাহলে বাহুটা যেহেতু মধ্যমা তাহলে বিডি আর সিডি সমান। তাহলে এখন খেয়াল করো বিষয়টা, এখানে দেখো বিডি আর ডি 2 বিডি ইন্টু ডি মাইনাস 2 বিডি ইন্টু ডি, তাহলে এই দুইটা কাটাকাটি চলে যায়, এই দুইটা কাটাকাটি চলে গেল। হ্যাঁ, এটা কাটি দিলাম আমরা। তাহলে এখানে আমি পাচ্ছি যে আলটিমেটলি কি পাচ্ছি বলতো, 2 এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এখানে একটা এখানে একটা, তাহলে 2 বিডি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা 2টা কমন নিয়ে ফেলবো, 2টা কমন নিয়ে ফেলি, আমরা পাই যে কত, 2 কমন নিলে 2 এডি স্কোয়ার প্লাস 2 বিডি স্কোয়ার, 2 কমন নিলাম এখানে, তাহলে এটা আমাদের কি ছিল, এখানে লিখে দিই, সুতরাং এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। দেখো এই যে মিলে গেছে, আমি লিখে রাখছিলাম আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, আমি এটা তখনই লিখে রাখছিলাম বিশেষ নির্বাচন হতে, আমরা যখন বিশেষ নির্বাচনটা বের করেছিলাম তখন এটা লিখে রাখছিলাম, এই যে এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান 2 ইন্টু এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা আমি লিখে রাখছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে বা আমরা প্রমাণ করলে যাতে এটা মিলছে কিনা এটা দেখার জন্য। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেছি এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান 2 ইন্টু এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, প্রমাণটা চলে আসছে, তাহলে এটা কি প্রমাণিত। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আমি একদম ডিটেল প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, সেটা একটা বিষয়, এটা এই বাধ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বেশিরভাগ সময় পরীক্ষায় আসে, সৃজনশীলে ঘুরে চেঞ্জ করে পরিবর্তন করে আসে, সেজন্য আমি আরো এটা খুব গুরুত্ব দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। আর বাধ্যটা আসলে অনেক মজার, তোমরা একটু বোঝার চেষ্টা করলে বাসায় কিন্তু একদম সহজে বুঝতে পারবো বিষয়টা, বুঝতে তোমাদের এমন একটা কি এই সমস্যা হবে না। আমি প্রত্যেকটা বিষয় টার্ম বাই টার্ম ব্যাখ্যা করে দিয়েছি চিত্র দিয়ে, এখানে হিসাব নিকাশ সহ। তোমরা যদি বাসায় একটু দেখো, আমার ভিডিওটা একবার দুইবার রিভিউ করে দেখো, তাহলে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। তারপর যদি কারো কোনো সমস্যা বুঝতে সমস্যা হয়, বুঝতে না পারো, আমাকে কমেন্টে জানাবা, কমেন্ট বক্সে জানালে আমি তোমাদেরকে বিষয়টা বুঝাই দিব। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিয়ে দেই, এটা তোমরা করে আনবা। ঠিক আছে, বাড়ির কাজ SW ত্রিভুজ PQR এ এমটা মধ্যবিন্দু, এম মধ্যবিন্দু, এম কিউআর এর মধ্যবিন্দু, ফলে এম কিউআর এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে খেয়াল করো বিষয়টা, এম যদি কি হয় কিউআর এর মধ্যবিন্দু হয়, তাহলে তোমাদের প্রমাণ করতে হবে যে PQ স্কয়ার প্লাস PR স্কয়ার সমান 2 ইনটু হ্যাঁ 2 ইনটু
PM স্কয়ার প্লাস QM স্কয়ার, এটা তোমাদের প্রমাণ করতে হবে। খেয়াল করো বিষয়টা, ত্রিভুজ PQR এ M যদি কি হয়, QR এর মধ্যবিন্দু হয়, M টা হলো কি QR এর মধ্যবিন্দু, তাহলে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে PQ স্কয়ার প্লাস PR স্কয়ার, PQ স্কয়ার প্লাস PR স্কয়ার সমান 2 ইনটু PM স্কয়ার প্লাস QM স্কয়ার। এটা তোমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটা তোমাদের বাড়ি কাজ, আগামী দিন তোমরা এটা বাড়ি কাজ করে নিয়ে আসবা, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এতটুকুই ক্লাসটা সমাপ্তি টানবো। তোমরা এই যে এটা আমি এই যে আজকে এটা করালাম, প্লেনাসের উপাদ্যটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদ্য। তো বাসায় ভালো করে দেখবা, ভালো করে রিভাইজ করবা, বোঝার পর বুঝে গেলে এটা কয়েকবার 2-3 বার লিখে ফেলবা, প্র্যাকটিস করে ফেলবা, যে এটা আমাদের খুব বেশি কাজে লাগবে অনুশীলনী উপাদ্য প্রমাণ করার জন্য, পরীক্ষার জন্য, সৃজনশীলের জন্য কাজে লাগবে। বাসায় দেখে ফেলবা, বাসায় করবা কি রিভাইজ করে ফেলবা, ঠিক আছে? তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে। তো আজকে আমরা এতটুকুই সমাপ্তি টানতে চাচ্ছি। তো সে আগামী ক্লাস তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, নিরাপদ থাকবা। আল্লাহ হাফেজ।